আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। ভয়াবহ ঘূর্ণিঝড় উম্ফুন, তারপর অতিমারি কোভিড। গত কয়েক মাস কেটেছে দুঃস্বপ্নের মতো। এগুলো কি পৃথক দুর্ঘটনা, না এদের মধ্যে কোনো যোগ, কোনো কার্যকারণ সম্পর্ক আছে? উষ্ণায়ন, পরিবেশ সংকট, অতিমারি, এর সঙ্গে কি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা এগুলো সব জড়িত? আর সব থেকে বড় কথা, আমরা কি একেবারেই অসহায়, না এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই কিছু করার আছে? এই প্রশ্নগুলির উত্তর সন্ধানে এই অনুষ্ঠান পরিবেশের সহজ পাঠ। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারগুলির গভীরে গিয়ে আমাদের বুঝতে সাহায্য করবেন, আমাদের দিশারি হবেন। আরো থাকবেন এমন মানুষ, আপনার আমার মতো মানুষ, যারা নিজেদের এলাকায়, নিজেদের ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন। অতিমারি আর সুপার সাইক্লোন সর্বনাশের এপিটোপিট। আমরা কথা বলবো অধ্যাপক সুগত হাজরার সঙ্গে। সুগত সমুদ্র বিজ্ঞানী, বা বলা যায় সাগরবিদ। 1996-97-তে উনি ভারতীয় অ্যান্টার্কটিক অভিযানের সদস্য ছিলেন। তখন নাকি ওর পেঙ্গুইনদের সঙ্গে করমর্দন করার সুযোগ হয়েছিল। সুগত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশিয়ানোগ্রাফিক স্টাডিজ এর অধ্যক্ষ ছিলেন। এখন ওখানে কোস্টাল জোন ম্যানেজমেন্টের অধ্যাপক। আচ্ছা সুগত, আমি প্রথমেই বলি যে জীবনের উৎস তো জল। সাগরের মতো আমরাও তো লবণাক্ত জলের আধার। এবং সেদিন পড়ছিলাম, একজন বিজ্ঞানী বলছেন যে সাগর, মানে খুবই সুন্দর কথা আমার লাগলো, যে সাগর বইছে আমাদের শিরায় শিরায়। তার মানে এই যে অবিচ্ছেদ্য যে যোগ, এটা আজ কতটা বিজ্ঞানীরা বলছেন যে আমাদের শিরায় আসলে সমুদ্র আছে। তার কারণ যে প্রথম যে এককোষী প্রাণীর থেকে প্রাণের উদ্ভব হয়েছে অ্যামিনো অ্যাসিডের সংশ্লেষের মধ্যে দিয়ে, সেটা হয়তো সমুদ্রেই হয়েছে। আর আজকে যদি জীবন কখনো ধ্বংসের দিকে যায়, সেটাও সমুদ্রকে ঘিরেই সেই ধ্বংস, অর্থাৎ সমুদ্রের মধ্যে দিয়ে এই জীবনের সৃষ্টি। আর সমুদ্রকে যদি আমরা আমাদের বন্ধু করে রাখতে না পারি, তাহলে সমুদ্রই আমাদের এই জীবনের এই ফর্মটার অন্তত, বা এই যে অবয়বটার অন্তত ধ্বংস করতে পারে। নতুন জীবনের সৃষ্টি হতে পারে, নতুন পরিবেশের মধ্যে নতুন জীবনের সৃষ্টি বারবারই সমুদ্র থেকে হয়েছে। অন্তত 5 বার পৃথিবীতে প্রায় বেশিরভাগ অংশ প্রাণী ধ্বংস হয়ে গেছে। এই যে আপনি বললেন যে 5 বার ধ্বংস হয়েছে, কিন্তু এর কারণগুলো কি? এই যে ধ্বংস, এগুলো কি মানুষ নামক প্রাণী আসার আগে, না তার পরে? এগুলো অধিকাংশই যে কথাগুলো বললাম আমি, সেগুলো সবকটাই মানুষ আসার আগে হচ্ছে। এবং ক্লাইম্যাটিক সাইকেল, বা এই যে জলবায়ুর চক্রের যে পরিবর্তন, সেটা ভলক্যানিজমের জন্য বা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য হতে পারে, ড্রিফটিং অফ কন্টিনেন্ট অ্যান্ড কলিশন তার জন্য হতে পারে। কিন্তু পরিবর্তন একটা হয়েছে
খুব বড় পরিবর্তন, এবং তার ফলে একটা বিস্তীর্ণ অংশের জীবন নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা যাকে বলি এক্সটিংক্ট, ডাইনোসররা এক্সটিংক্ট হয়ে গেছে। কেউ কেউ বলে এটা উল্কাপাতের জন্য হয়েছে, কিন্তু উল্কাপাতের জন্য হলে শুধু ডাইনোসররাই মারা গেল আর রডেন্টরা বা স্তন্যপায়ীরা মরল না, এরকম ভাবে তো হয় না। তার ফলে এই যে পরিবেশগত হঠাৎ পরিবর্তন, সেটার সঙ্গে খাপ খাওয়াতে পারলে সে বেঁচে থাকছে, খাপ খাওয়াতে না পারলে প্রাণীগুলো মারা যাচ্ছে, এইরকম একটা ঘটনা কিন্তু পৃথিবীতে 5বার ঘটেছে। এইটা আমি বলতে চাইছি এই জন্য যে আপনাদের যে আজকে আলোচনার বিষয় সর্বনাশের এপিটোপিট, তার ওপিটটা হচ্ছে এইটা যে বারবারই কিন্তু এই পৃথিবীর যে পরিবেশ, যেটা বৃহত্তর ভাবেই সমুদ্র থেকে উদ্ভূত এবং নিয়ন্ত্রিত, সেই পরিবেশের পদ্ধতির মধ্যে কতগুলো দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী পরিবর্তনের জন্য বারবার প্রাণী জগৎ ধ্বংস হয়েছে। এখন আপনি সমুদ্র বিজ্ঞানী হিসেবে বর্তমানে কি দেখছেন? এই যে এখন মানুষের কারণে, মানুষের হস্তক্ষেপের জন্য যে সাগরের উষ্ণায়ন, মেরু অঞ্চলে বরফ গলা ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ভবিষ্যৎ সম্পর্কে কি বলছে? অনেক বিজ্ঞানীরা দুশ্চিন্তা করতে শুরু করছেন যে এই যে বিশ্ব উষ্ণায়নের কথা আপনি বললেন, যে পৃথিবীর তাপমাত্রা তো গরম হচ্ছে খানিকটা গ্রিন হাউস গ্যাসের জন্য, গরম টরম হয়ে একটা স্বাভাবিক পরিস্থিতি না থাকলে আমাদের প্রাণেরই তৈরি হতো না। এটা যেরকম একদিক দিয়ে সত্যি, এটা আমার ওই ছাত্রদের বোঝানোর জন্য আমি বলি যে রসগোল্লার গল্প, যে গ্রিন হাউস গ্যাস তৈরি না হলে, কার্বন ডাইঅক্সাইড তৈরি না হলে আমাদের এই হিট ট্র্যাপিং এটা হতো না, আর তার জন্য প্রাণ এইভাবে বিকশিত হতে পারতো না। সাইমালটেনিয়াসলি একই সঙ্গে যদি আমি সেটাকে প্রচন্ড বেশি পরিমাণে এটাকে গ্রিন হাউস গ্যাস তৈরি করে ফেলি, তাহলে আবার এত গরম হয়ে যাবে, সেটা আবার প্রাণের পক্ষে খুব একটা সহায়ক থাকবে না। অর্থাৎ আমি রসগোল্লা খেতে ভালোবাসি, রসগোল্লা আমার ভালো করে শরীরের পক্ষে, রোজ রাত্রে একটা করে রসগোল্লা খাই না কেন, আর আমি যদি 100টা রসগোল্লা খেতে থাকি, তাহলে আমার যে বিপদটা আমি ডেকে আনতে পারি, আমাদের গোটা সভ্যতা বা গোটা গ্রিন হাউস গ্যাস এমিশনের সংক্রান্ত যে ডিবেটটা, সেটা হচ্ছে এইটা যে কোয়ান্টিটি বা পরিমাণ। এবং এইটা আমি মনে করি যে বর্তমান মানব সভ্যতার সবচেয়ে বড় সংকট, যেটার জন্য কেউ কেউ 6th এক্সটিংশনের কথা ভাবছেন, যে এই 6ষ্ঠ যে বিপর্যয় বা ধ্বংসটা হবে প্রাণের, সেটাতে হয়তো মানুষ থাকবে না, কিন্তু গরম সহ অনেক প্রাণী থেকে যেতে পারবে। যেমন 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 ওই আমাদের হাইড্রোথার্মাল ভেন্টের কাছে আমরা যে সমস্ত প্রচুর পরিমাণ শামুক, কাঁকড়া, ওয়ার্মস এগুলোকে দেখতে পাচ্ছি, যেগুলো 250 ডিগ্রি সেন্টিগ্রেডে ওরা বেঁচে আছে সমুদ্রের মধ্যেই। অর্থাৎ সমুদ্র কিন্তু ভবিষ্যতের পরিবর্তনের জন্য তার নতুন জীবনকে প্রস্তুত করতে শুরু করেছে। এখনো যদি আমরা এই সংকেতগুলো, যেগুলো সর্বনাশের থেকে বিভিন্ন সর্বনাশ, সেটা কখনো আমফান হতে পারে, কখনো সেটা কোভিড হতে পারে, এই সংকেতগুলোর থেকে আমরা যদি নিজেরা সতর্ক না হতে পারি, তাহলে সর্বনাশের ওপিটটা, এই পিঠের এই যে ছোটখাটো অংশটাকে, তার থেকে অনেক বড় বিপর্যয়কে ডেকে আনবার ক্ষমতা। কোভিডের কথা যখন উঠলো, কোভিড, আমি জিজ্ঞেস করি যে আমাদের এদিকে, মানে আমি পূর্ব ভারত, কলকাতা এই দিকটা কথা বলছি, আমাদের এদিকে ঘূর্ণিঝড়ের খবর আমরা তো প্রতি বছরেই পাই, এবং অনেক সময় সেটা আমরা গা করি না, যে হচ্ছে কোথাও হচ্ছে, সুন্দরবনে হচ্ছে, উড়িষ্যার দিকে চলে যাবে ইত্যাদি। কিন্তু এবারে এই যে আমফান, এটা কলকাতাকে একদম আক্ষরিক অর্থে ভিত ধরে নড়িয়ে দিয়ে গেল। আমরা যারা শহুরে মানুষ, কলকাতার লোক, আমরা একেবারে নড়ে চড়ে বসলাম। তো এই যে ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোন আমফান, আর আগে যেগুলো হয়েছে আইলা, এর মধ্যে তফাৎ। আমফানের আগে পরে সাইক্লোন গুলোকে যদি আপনি ভাবেন, আইলা অবধি আমি যদি নাও যাই, 2009 আইলা,
আমফানের আগেই হলো আমাদের এখানে বুলবুল। বুলবুলে কিন্তু সুন্দরবনে মানুষ মারা গেছে, কলকাতা ততটা বিপর্যস্ত হয়নি। তার আগে হলো আমাদের আসার কথা ছিল ফণী, ঘুরে গেল উড়িষ্যার দিকে। কলকাতার লোকেরা নানান রকম ভাবছিল যে প্রস্তুতি নিচ্ছে তারা, কিন্তু ফণী 260 কিলোমিটারের সাইক্লোন ছিল, মানে যেরকম ভাবে আমফান ছিল, সুপার সাইক্লোন ধরনের সাইক্লোন। তো ভাগ্য ভালো কলকাতা বা নাগরিক সমাজ বেঁচে গেছে, কিন্তু সুন্দরবনেও তার ইম্প্যাক্ট পড়েছে, উড়িষ্যাতেও তার ইম্প্যাক্ট পড়েছে। আপনি যদি দেখেন যে তারপর এই কিছুদিন আগে নিভার শেষ হলো তামিলনাড়ুতে। আমরা ঠিক আছি, কলকাতার নাগরিকরা পুজো টুজো ভোট নানান জিনিস নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু প্রচন্ড আক্রান্ত হয়েছে তামিলনাড়ুর উপকূল অঞ্চল। এবং অদ্ভুতভাবে আমি দেখলাম যে এই আজকে যে সাইক্লোনটার কথা আমরা নিশ্চিন্ত হলাম, এই নতুন যে সাইক্লোন বুরেভি, যেটা ওই রাজা আস্তে আস্তে এলোনার মতো, বৃষ্টিপাত হয়েছে, ঝড়ঝঞ্ঝা হয়েছে, তবে এতটা হয়নি। সেটা ওই কেরালা তামিলনাড়ু কেরালা অঞ্চলে, আবার বে অফ বেঙ্গল থেকে উঠে আসছে। কিন্তু তার আগে একটা অদ্ভুত ছোট সাইক্লোন হয়েছে, যেটার নাম মানে সাইক্লোন পর্যায়েও পৌঁছনি, যেহেতু 55 কিলোমিটার স্পিড ছিল ওটার, বে অফ বেঙ্গল থেকে, বে অফ বেঙ্গল 02 ওটার নাম। সেটা ওই অক্টোবর নাগাদ হয়েছে। হায়দ্রাবাদ অঞ্চলে, তেলেঙ্গানা অঞ্চলে প্রায় 100 লোক মারা গেছে ফ্ল্যাশ ফ্লাডে। 320 মিলিমিটার বৃষ্টি হয়েছে একদিনে। অর্থাৎ একের পর এক সাইক্লোন, কখনো কখনো জোড়া সাইক্লোন, মানে একদিকে বে অফ বেঙ্গলে একটা সাইক্লোন আসছে ধরুন আইলা, আর আরবিয়ান সিতে একটা সাইক্লোন আসছে ধরুন নিসর্গ। হ্যাঁ, বা তার আগেও আপনি দেখেছিলেন যে যখন বুলবুল এসছিল, তখন সেখানে বে অফ বেঙ্গলে আসছিল আরেকটা সাইক্লোন। এইভাবে পরপরই কিন্তু আমরা লক্ষ্য করছি যে যমজ সাইক্লোন, মানে বে অফ বেঙ্গল এতটাই উষ্ণ হয়ে গেছে 2009 কম্পেয়ার টু 2009। আইলা একটা মাত্র 120 কিলোমিটার স্পিডের ঝড় ছিল, তাতেই কলকাতা 3 দিনের জন্য বিপর্যস্ত হয়েছিল। আমি নিজে আটকে পড়েছিলাম ভাইজ্যাগে, আসতে পারিনি। আর এখানে তো লাইট পোস্ট পড়ে জল জমে 123 জন লোক মারা গিয়েছিল আইলাতেই। সেইখানে আপনি যদি দেখেন যে আমাদের আমফান 185 কিলোমিটার বেগে ভেঙেছে, তার আগেও 285 কিলোমিটারের সুপার সাইক্লোন ছিল, একটু খানিকটা গতি হারিয়ে ভেঙেছে। তো এত বারবার এত তীব্র সাইক্লোন আসছে কেন, এবং এত করে ড্যামেজ করছে কেন, এত ক্ষতি করতে পারছে? এটার কারণটা হচ্ছে এটা এই সাইক্লোনগুলোর তীব্র, ছোট সাইক্লোনগুলোকে বড় করে ফেলছে, বড় সাইক্লোনগুলোকে সুপার সাইক্লোন করে ফেলছে একটাই বিষয়, সেটা হচ্ছে সমুদ্র তলের উষ্ণতা, সমুদ্রের জলতলের উষ্ণতা, যেটাকে আমরা অনেক সময় সি সারফেস টেম্পারেচার বলি। সারা পৃথিবীর যে তাপমাত্রা বাড়ার রেট, তার থেকে আমার বে অফ বেঙ্গলের তাপমাত্রা বাড়ার রেট অনেক বেশি। কেন? এইটা আপনি যদি দেখেন অনেকগুলো কারণের একটা হচ্ছে বে অফ বেঙ্গল খুব ওপেন ওশান নয়, তার কারণ ওর নর্থের দিকটা একদম বন্ধ, তার ফলে সমুদ্র স্রোতের চলাচলের মধ্যে দিয়ে যে হিটটা ছড়িয়ে পড়তে পারত সেইটা বেরোচ্ছে না। এর জন্য অ্যারেবিয়ান সি আর বে অফ বেঙ্গলের দুটোর মধ্যেই একটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা, নর্দার্ন ইন্ডিয়ান ওশান যেটাকে বলি, সেটা অ্যাবনর্মালি বৃদ্ধি পাচ্ছে। এটা সবটার যে কারণ আমরা ব্যাখ্যা করে বলতে পারছি তা নয়, কিন্তু এটা অন্যতম কারণ। এটার সঙ্গে স্রোত, যেভাবে অ্যান্টার্কটিকায় কেন ওজোন হলো, অ্যান্টার্কটিকায় তো ওজোনটা তৈরি হয়নি, তৈরি মানে ওজোন বলছি যে সিএফসি তৈরি হয়নি, সিএফসি তৈরি হয়েছে হয়তো উন্নত দেশগুলোর মাথার উপরে, কিন্তু সেইটা আবার হাওয়ায় সার্কুলেশনের মধ্যে দিয়ে অ্যান্টার্কটিকা বা আর্কটিকে পৌঁছবে। ঠিক তেমনি ভাবেই ইন্ডিয়ান ওশানে এইভাবে উষ্ণতা যে স্রোত,
সেই স্রোতগুলো কিভাবে এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে, কিংবা এলনিনোর মতো ঘটনা কিভাবে এই তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে, বারবার বেশি বেশি করে এলনিনো হচ্ছে, বা আমরা যেটাকে বলি আইওডি, ইন্ডিয়ান ওশান ডাইপোল কাজ করছে। এই প্রত্যেকটাই কিন্তু এই সাইক্লোনের ইন্টেন্সিটি বাড়াচ্ছে, অনেক বেশি সংখ্যায় তীব্র সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি। এই পূর্ব ভারতে বে অফ বেঙ্গলে যেটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে সাইক্লোনের, যেটা আপনি বললেন, এটা কি পশ্চিমের দিকে অ্যারেবিয়ান সি ওই দিকেও তো আমরা শুনি এখন ভয়ানক প্রচন্ড ভাবে মুম্বাইতে ঝড় আসছে, জল আসছে, তো এটা কি ওদিকে হচ্ছে নাকি বে অফ বেঙ্গলে সীমাবদ্ধ? এটা সাইক্লোনের ফ্রিকোয়েন্সি থেকেও সাইক্লোনের তীব্রতা বাড়ছে, এবং বেশি তীব্র সাইক্লোনগুলো প্রায় আপনি যদি দেখেন যে গত 100 বছরের মধ্যে 26% রাইজ হয়েছে সাইক্লোনের ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সি। তার ফলে এটা মূল কারণটা হচ্ছে যে সমুদ্রের জলতল শুধু নয়, এখন সমুদ্রের গভীরে 750 মিটার অব্দি জলটা এতটাই উষ্ণ থাকছে যে যখনই সাইক্লোন তার জ্বালানির সন্ধান করছে, অর্থাৎ তার তাপমাত্রা চাইছে, তখনই কিন্তু সমুদ্র তাকে এই তাপমাত্রাটা যোগান দিতে পারছে। তার ফলে ছোট সাইক্লোনরা বড় সাইক্লোন হয়ে যাচ্ছে, বড় সাইক্লোনরা সুপার সাইক্লোন হচ্ছে। এবং এটা শুধু বে অফ বেঙ্গল বা অ্যারাবিয়ান সিতে নয়, এটা হচ্ছে কিন্তু আপনি যদি নর্দার্ন আটলান্টিকের যে হারিকেন সিজনটাকে এবার দেখেন, যে একের পর এক চেজিং সাইক্লোন, এবং তাদের যে ডিস্ট্রাকটিভ পাওয়ার বা আমরা বলি পিডিআই ইন্ডেক্স, সেটাও কিন্তু বেড়ে চলেছে। তার ফলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো আরো বেশি বেশি করে আসছে, এবং এই আশা তো থামছে না। আমরা তো দেখছি যে ডিসেম্বর অব্দি এই বুরেভি সাইক্লোনটার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, যে এটাও আসছে, হয়তো পরে আরেকটা আসবে। এই যে গত কয়েক মাসে যেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত, দুটো ভয়াবহ ঘটনা ঘটলো, সুপার সাইক্লোন আমফান আর অতিমারি কোভিড, যেটা এখনো চলছে। এই যে দুটো বিপর্যয়, এগুলো কি, এটা কি নেহাতি সমাপতন যে একসঙ্গে ঘটলো, নাকি এদের মধ্যে একটা যোগ আছে? মানে এরা কি প্রকৃত অর্থেই একই সর্বনাশের এপিটোপিট? একটা গভীরতর সর্বনাশের ইঙ্গিত দুটোই করছে। যেরকম ভাবে সাইক্লোন আমফান, সুপার সাইক্লোন প্রায় 1737-এর পর মনে হয় কলকাতায় এই প্রথম একটা এতটা তীব্র সাইক্লোনের সম্মুখীন হয়েছিল প্রায় 300 বছর পরে আমফানের মধ্যে দিয়ে। এখন কোভিড আরেকটা ডিজিজ, ওই আমফানের সঙ্গে আমরা যেরকম ভাবে বিশ্ব উষ্ণায়নের একটা যোগসূত্র খুব সহজেই টানতে পারি, কোভিড যেরকম একটা ধরনের জুনোটিক ডিজিজ, যেটাকে আমরা বলি জুনোটিক ডিজিজ মানে জীবজ যে বিপর্যয়, মানে রোগ, জীব থেকে উঠে আসা রোগ, সেটার মূলত কারণ তো এই ফরেস্ট এবং যে অ্যানিমাল রিসোর্সকে আমাদের বেশি বেশি করে এক্সপ্লয়েট করা বা ধ্বংস করা। আমি একটু কাটছি সুগত, আমি বলবো আমাদের শ্রোতাদের জন্য এই যে জুনোটিক, এটা আরেকটু ব্যাখ্যা করুন। জুনোটিক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এটাই তো আমি বলতে চাইছি, যে যেমন ধরুন বাদুড় থেকে এলো একটা ভাইরাস, বাদুড়ে খাওয়া লিচুর থেকে কেরালায় একটা ভাইরাস, অনেক মানুষ মারা গেলেন। কিংবা সার্স বলে একটা ভাইরাসের কথা আমরা শুনলাম, আমরা যেটা প্রাণীদের থেকে আসছে, বা চায়নার উহানে একটা অ্যানিমাল মার্কেটে, যেখানে ওপেন অ্যানিমাল বা অ্যানিমাল মিট বিক্রি হয়, সেখান থেকে এই নোভেল করোনা ভাইরাসটা আসছে, এই খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে ভাইরাসটা একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে, থেকে আরেকটা স্পিসিসে চলে আসছে, থেকে ঢুকে যাচ্ছে হিউম্যান স্পিসিসের মধ্যে। এটার জন্য একটা অ্যানিমাল স্পিসিস আর হিউম্যান স্পিসিসকে খুব কাছাকাছি থাকতে হয়। এরকম ভাইরাস নয়, কিন্তু এরকম রোগ কিন্তু প্রচুর আমাদের হয়েছে, যেগুলো প্যান্ডেমিক তৈরি করেছে। আপনি মানে ভাবুন যে প্লেগের কথা, যে প্লেগও কিন্তু রডেন্টদের থেকে
মানে এই জুনোটিক অরিজিন আছে, কিন্তু ওটা ভাইরাস নয়। প্লেগের মূল কারণটা ভাইরাস বা র্যাবিস যদি আপনি দেখেন, এই প্রত্যেকটা রোগই কিন্তু জুনোটিক রোগ, জীবজ। আমি যেটা বলতে চাইছি, এই শব্দটাকে ব্যবহার করতে চাইছি, জীবজ রোগ। তাহলে যেটা আমরা করছি যে এই অ্যানথ্রোপোসিন আমরা বলি যেটাকে, যে আমাদের সভ্যতা যখন থেকে এই ফসিল ফুয়েল ব্যবহার করে যুদ্ধ, বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে আমার পুরোপুরি একটা সারা পৃথিবীতে ক্ষমতা দখল করা একটা মানুষের ক্ষমতা এরকম একটা বিস্তার লাভ করলো, যেখানে আমরা প্রকৃতিকে আমাদের বশ্যতা স্বীকার করে দিতে পারলাম, আমরা ক্লাইমেট বা জলবায়ুর পরিবর্তন করে দিতে সক্ষম হলাম। এই রকম যে আমাদের ঔদ্ধত্যের মধ্যে দিয়ে যে আরেকটা বড় ক্ষতি আমরা করলাম, সেটা হচ্ছে বনাঞ্চলের নির্বিচারে ধ্বংস। সেটা ম্যানগ্রোভ হতে পারে সুন্দরবনে বা মুম্বাইতে, সেটা অ্যামাজনের রেন ফরেস্ট হতে পারে, বা হিমালয়ের আসাম হিমালয়ের বনভূমি হতে পারে, পাহাড়ি বনভূমি হতে পারে। এইটা ধ্বংস করে আমাদের ফ্যাক্টরি, আমাদের চাষের ক্ষেত, আমাদের ব্যবসা বাণিজ্য, সমুদ্রকে ধ্বংস করে ফেলছি আমরা প্লাস্টিক ঢুকিয়ে। সমস্ত ওয়েস্টকে আমরা সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছি। মানে সমুদ্রের শিরায় শিরায়, আপনি বলছিলেন আমাদের শিরায় শিরায় সমুদ্র আছে, আর সমুদ্রের শিরায় শিরায় আমরা সভ্যতার বিষটাকে ঢুকিয়ে দিচ্ছি, যেভাবে মানুষকে মারার সময় অনেক সময় ইঞ্জেকশন দিয়ে মানুষকে মারে, সেইভাবে আমরা সমুদ্রকে মারছি। এখন এই যে ভাইরাসগুলো, ব্যাকটেরিয়াগুলো বা প্যাথোজেন আমরা বলি, সেই যে রোগ তৈরি করে যে জীবাণুগুলো, সেগুলো যে প্রাণীদের মধ্যে থাকতো, তারা থাকতো বনে। এবার বন কেটে ফ্যাক্টরি করে সেইখান থেকে আমরা শুয়োরের মাংস নিয়ে এসে, সেইখান থেকে আমরা বাদুড়ের মাংস নিয়ে এসে এই সভ্যতার যে উৎসব আমরা শুরু করলাম, প্যাঙ্গোলিনও খাচ্ছি আমরা এখন উহানের মার্কেট থেকে। তাহলে এই যে চূড়ান্ত ভোগ, একটা বণিক সভ্যতা সবকিছু খেয়ে ফেলতে চাইছে, এই খেয়ে ফেলতে গিয়ে আমাদের এই জুনোটিক ডিজিজ গুলো আরো বেশি বেশি করে হচ্ছে। এক তো হচ্ছে বনাঞ্চল নষ্ট করা, সেটা তো একটা। আরেকটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস, মানে ফ্যাক্টরি প্রোডাকশন। এটার জন্য অসংখ্য পশু পাখিকে তৈরি করতে হচ্ছে আমাদের ক্যাপটিভিটিতে, এবং তাদের মধ্যে তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি ইন্টারাকশন অফ দ্য হিউম্যান স্পিসিস এটা হয়ে চলেছে। তার ফলে একটা ভাইরাস একটা নতুন হ্যাবিটেট যার নষ্ট হয়েছে, সেই হ্যাবিটেট আরেকটা জায়গায় মানুষের দেহের মধ্যে সেই হ্যাবিটেটটাকে খোঁজার চেষ্টা করছে। তাহলে এবার যদি দেখি যে এটার সঙ্গে ক্লাইমেট চেঞ্জের সেইভাবে যোগ আমরা নাই পেতে পারি, বিশ্ব উষ্ণায়ন, কিন্তু যে জিনিসটা যোগ পাবো যে বিশ্ব উষ্ণায়নটা কেন হলো। একটা স্বাভাবিকভাবে বিশ্বের যে উষ্ণায়ন হয় 200 বছর, 300 বছর, 1000 বছরে, সেটার তো একটা মাত্রা আছে। কিন্তু এই যে সব মাত্রা ছাড়া উষ্ণায়ন, যে 50 বছরের মধ্যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে 100 বছরের মধ্যে, এটা আমরা সহ্য করতে পারবো? তো এটা আমরা পারবো না সহ্য করতে, এবং গোটা সভ্যতা সেই দিয়ে সংকট, মানে শঙ্কিত হয়ে আছে আমি বলবো। কিন্তু সেটা কেন হলো? সেইটা হলো এই একটা প্রচন্ড ভোগের যে বলা চলে সমারোহ, একটা ভোজসভা পৃথিবীতে তৈরি করা হলো, যে সমস্ত জিনিসটাই ব্যক্তিগত বা কর্পোরেট মুনাফার জন্য, সেটা সমুদ্র হতে পারে, সেটা বনাঞ্চল হতে পারে, সেটা খনিজ সম্পদ হতে পারে, যে কোনো ন্যাচারাল রিসোর্স হতে পারে, কয়লা হতে পারে, সেটা পেট্রোলিয়াম হতে পারে, সেটা প্রচুর উৎপাদন আমরা করব এবং লাভ করব। এই যে ভয়ঙ্কর লোভী একটা জীবনযাপন আমাদের 1950-এর পর থেকে, যেটাকে আমরা অ্যানথ্রোপোসিন বলি, তার একটা পিঠ গেল বিশ্ব উষ্ণায়নের দিকে, যে ফসিল ফুয়েল পুড়িয়ে গ্লোবাল ওয়ার্মিং এবং তার জন্য সমুদ্রের জলতলের বৃদ্ধি, সেখানে সুন্দরবনের দ্বীপ ডুবে যাওয়া বা সাইক্লোন হওয়া, এইগুলি। আরেকটা দিক গেল এই বনাঞ্চল এবং বায়োডাইভার্সিটি লস। প্রতিদিন 150টা করে স্পিসিস মারা যাচ্ছে এখন, তো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দেখ, ওই 6th এক্সটিংশনটা শুরু হয়ে যাচ্ছে, যে সব প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে আপনি যেটা বলছেন সেটা থেকে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে এই যে সুপার সাইক্লোন, অতিমারি নিয়ে যে চিন্তা,
এইগুলোর সঙ্গে সামাজিক বৈষম্য, জীবনধারা বা লাইফস্টাইল, শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, বৃহত্তর এই বিষয়গুলোকেও যোগ করতে হবে এবং সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, তাই তো? মানে আপনি একটু আগে যেটা বললেন সেটা থেকে মনে হচ্ছে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ক্যাপিটালিজম আর ধনতান্ত্রিকতা আর আহ, ভোগবাদ আর কনজিউমারিজম, এই দুটো কন্ট্রাডিক্টরি, এই দুটো একসঙ্গে যেতে পারে না। ভোগবাদ এবং ক্যাপিটালিজম এটা একে অপরের পরিপূরক। পরিপূরক। ক্যাপিটালিজমই তো ভোগবাদকে তৈরি করবে, কিন্তু ক্যাপিটালিজম ভোগবাদকে তৈরি করতে গিয়ে সবকিছুকেই ভোজ্য বস্তু হিসেবে দেখতে শুরু করলে পরিবেশ থেকেই সে মূলত, যেটাকে আমরা বলি যে ন্যাচারাল ক্যাপিটাল, সেটাকে সে ফিনান্স ক্যাপিটালে বা এই পুঁজিতে সে ট্রান্সফার করে এবং সেখান থেকে লাভটাকে সংগঠিত করে। এইটা করতে গিয়ে আমাদের কোভিডের বিপদটা হচ্ছে, এইটা করতে গিয়ে আমাদের জুনোটিক ডিজিজ গুলো বা ইমার্জিং ডিজিজ গুলো, আপনি দেখুন এইচআইভি ভাইরাস ট্রান্সপোর্ট রুট ধরে আসছে, সেখানে কি ট্রান্সপোর্ট হচ্ছে, কাদের জন্য ট্রান্সপোর্ট হচ্ছে? সাধারণ মানুষের জন্য রেশন যাচ্ছে নাকি? তা তো নয়। এই যে কোভিড এলো, এয়ারপোর্ট থেকে এলো, কারা আনলো? গরিব লোক আনলো ভাইরাসটাকে দেখে, যারা বনের কাছে থাকে তারা আনলো। কোথা থেকে এলো, কিভাবে ছড়িয়ে পড়লো? শুধু শহরগুলোতে জনবসতি বেশি, জনঘনত্ব বেশি, কারা ভালনারেবল হচ্ছে? গরিব লোক হচ্ছে নাকি বড় লোক হচ্ছে? এই জায়গাটাকে যদি আমরা বুঝতে পারি তাহলেই বুঝবো যে এই রোগ, নতুন যে ইমার্জিং ডিজিজ আমরা বলছি, সেগুলোর সঙ্গে এই বিশ্ব উষ্ণায়ন বা সাইক্লোন বা সমুদ্রের জলতলের বৃদ্ধি, দ্বীপ ডুবে যাওয়া, এই সবটার পিছনেই একটা মূল চালিকা শক্তি আছে। সেটা হচ্ছে এই যে জীবনযাপন আমরা শুরু করেছি, উচ্ছৃঙ্খলতা, ধনতন্ত্রের উচ্ছৃঙ্খলতা যদি আপনি বলতে চান, আপনার কথা আমি বলতে পারি, সেটাকে যদি না পাল্টাতে পারি, যদি সমুদ্রকে আমাদের বন্ধু করে এই লড়াইতে সঙ্গে নিতে না পারি, যদি গোটা প্রকৃতি আর পরিবেশকে আমাদের মানুষের পক্ষে নিয়ে একটা নতুন জীবনের লড়াই আমরা সংগঠিত করতে না পারি, একটা জন আন্দোলন, একটা সুস্থায়ী বেঁচে থাকার জন্য, তাহলে কিন্তু ওই সিক্সথ এক্সটিংশনকে আমরা এড়াতে পারবো না। তার মানে এই যে আমরা পূর্ব ভারতে যেটা দেখছি, তার সঙ্গে উত্তর ভারতের পঙ্গপাল, ইউরোপের উষ্ণায়ন, ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়াতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পৃথিবী জোড়া যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একই সঙ্গে যুক্ত, তাই তো? একই সঙ্গে একই, তার কতগুলো ওপরের কারণ আছে আর কতগুলো অন্তর্নিহিত কারণ আছে, তাই তো? তাই তো, এটাই সহস্র ফনালা সাপের মতো, যে বাহিদ্রা দানবের কথা আমাদের রূপকথায় মনে পড়ায়, যে অনেকগুলো মুখ, অনেকগুলো রূপ, আসলে ওটা ভেতরে একটা বড় দানব আছে, যে দানবটাই গোটা পৃথিবীরটাকে ধ্বংস করতে যায়, সেটা একটা লোভের জন্য, কিছু মানুষের লোভের জন্য। তাহলে এইটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই আমার সমুদ্রের সঙ্গে একটু বন্ধুত্ব, আমার গাছগুলোকে বাঁচিয়ে রাখার, ম্যানগ্রোভের সঙ্গে বন্ধুত্ব, আমার প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার, প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব, এই সবটাকে নিয়ে কি মানুষের ক্ষুধা, তৃষ্ণা, শিক্ষা, চাকরি, এইগুলো সমাধান করতে পারবো না? আজকে অনেকে বলেন যে কোভিডে দেখো লকডাউন করে কত সুন্দর পরিবেশের উন্নয়ন হয়েছে, পরিবেশ কিছুটা উন্নতি হয়েছে। এটার কস্টটা কি, এটার মূল্য কতটা দিতে হচ্ছে আমাকে? আমি কি এইভাবেই বেঁচে থাকবো? মুখে মাস্ক পরে, এখন এমনি মাস্ক পরছি, কিছুদিন পর ওই পলিউশনের জন্য আমরা পলিউশন মাস্ক পরবো, তারপর অক্সিজেন মাস্ক পরে ঘুরবো। মানে এখন তো আমরা কিনে জল খাই, জল তো পয়সা দিয়ে কিনতে হয়, এমন অবস্থা হয়তো আসছেই, সেটা এসেই গেছে যে বিশুদ্ধ বাতাসও আমাদের বোধহয় কিনে শ্বাস প্রশ্বাস নিতে হবে। বিশুদ্ধ সূর্য আলো কিনতে হবে বলে আমার মনে হচ্ছে কিছুদিন পরে, যে অবস্থায় আমরা নিয়ে যাচ্ছি পৃথিবীকে এখন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে মূল কারণটাকে যদি দেখতে পাই, যে এই মূল কারণটা শুধু গ্লোবাল ওয়ার্মিংও নয়, গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণটা কি? সমুদ্রে প্লাস্টিক ডাম্প করে দিচ্ছি,
সেটার মূল কারণটা কি, যে আমি পলিউশনটাকে আটকানোর যে খরচাটা করতে পারা উচিত কোম্পানিগুলো, তারা সেটা করবে না, তো তারা সেটা মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে, যে আমি ব্যক্তিগত লাভটা করে ফেলি, ওই সুন্দরবনের লোকটা সাফার করুক, যে তার গোটা কলকাতার ওয়েস্টটাকে ফেলে দিচ্ছি সুন্দরবনের মধ্যে দিয়ে, তার মধ্যে ক্রোমিয়াম, ব্যাটারি ওয়েস্ট সব যাচ্ছে ব্যাঙ্গ্রোভের মধ্যে, মাছ সেগুলো খাচ্ছে। আচ্ছা, আপনি এই যে কথাগুলো বলছিলেন, এগুলো নিয়ে বিজ্ঞানী মহলে, মানে আপনাদের মহলে কি চিন্তা ভাবনা হচ্ছে, কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, অ্যাটল হচ্ছে না হচ্ছে না, কি হচ্ছে সিচুয়েশনটা? দেখুন, বিজ্ঞানী মহলরা নানান ভাবে ভাবে। বিজ্ঞানীরা তো সমাজ বিচ্ছিন্ন নয়, তাই সমাজের মধ্যে যে বিভিন্ন দর্শনগুলো থাকে, বিজ্ঞানীরা কখনো কখনো সেই দর্শনগুলো দিয়ে প্রভাবিতও থাকেন। সুতরাং কিছু বিজ্ঞানী এটা ভাবতে চাইছেন, গ্লোবাল ওয়ার্মিংকে মোকাবিলা করার জন্য আমরা ওপরে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে সালফার গুঁড়ো ছড়িয়ে দিই, তাতে অ্যাসিড রেন হতে পারে, কিন্তু ঠান্ডা হয়ে যাবে পৃথিবীটা। অর্থাৎ বিজ্ঞানীরা এইভাবেও ভাবতে পারে জিও ইঞ্জিনিয়ারিং এর কথা, বিরাট বড় বড় সলিউশন নিয়ে। আমি বলতে পারি জেনেটিক্যালি মডিফাইড সিডস দিয়ে আমরা খাদ্য সমস্যার সমাধান করে দেবো, তৃতীয় বা চতুর্থ গ্রিন রেভলিউশন, সব জেনেটিক্যালি মডিফাইড হয়, নতুন জেনেটিক্যালি মডিফাইড প্রাণী নিয়ে আসবো, বা এই ভাইরাসগুলোকে ভাইরাস দিয়ে ব্যবহার, এটা একটা ধরনের বিজ্ঞান। আরেকটা ধরনের বিজ্ঞানীদের চিন্তা হচ্ছে যে সাস্টেনেবলি কি কোনোভাবে বাঁচা যেতে পারে, যেটাকে আমরা বলতে পারি, অন্তত আমি বলতে পারি, দায়িত্বশীল বিজ্ঞান বা মানবিক বিজ্ঞান। হ্যাঁ, মানুষের জন্য বিজ্ঞান, দায়িত্বশীল বিজ্ঞান, রেসপন্সিবল। নিশ্চয়ই, যে সে ভাবছে হয়তো যে ওশান থেকে, তাহলে সমুদ্র থেকে কি আমরা তাপ মানে এনার্জি তৈরি করতে পারি? আমার সুন্দরবনে এত জোয়ার ভাটা হয়, এটাকে দিয়ে কি আমি একটু বিদ্যুৎ তৈরি করতে পারি, যাতে আমার এই ফসিল ফুয়েলটা কম পড়ে? এই হাওয়াটাকে ধরে কি আমি হাওয়া কল তৈরি করে মৌসুমী আর সাগর দ্বীপে কি আমি আলো দিতে পারি? তার জন্য হাওয়া কল তৈরি করবো, এরকম সব জায়গায় হাওয়া থেকে বিদ্যুৎ তৈরি হবে, এটা তৈরি করবো, এটা একটা বিজ্ঞান। জল কি করে বাঁচাবো, কি করে রাখবো, সেটা তো একটা বিজ্ঞান, কারণ এটার সঙ্গে এনার্জি যুক্ত আছে। তার নয় পাম্প করে জল তুলছি 1000 মিটার নিচ থেকে, তারপর গাড়ি ধুচ্ছি আমি, তাই তো? অথবা আপনি যদি শহরের জীবনযাপন দেখেন, এখনো পর্যন্ত একটাও আইন নেই যে এই যে 10 লিটার 15 লিটার জল এক একটা টয়লেট ফ্লাশের সঙ্গে একটা সারফেস ওয়াটার বা একটা স্বাদু জল একটা গ্রে ওয়াটার হয়ে যাচ্ছে, ব্ল্যাক ওয়াটার হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর কোনো নিয়ম থাকবে না। মানে আমরা গ্রে ওয়াটার রিসাইক্লিং করতে পারবো না, সারা পৃথিবীতে করতে পারে, কিন্তু আমাদের দেশে এমনকি টুরিস্ট জায়গাগুলো, আন্দামানের মতো জায়গায় যেখানে জল কষ্ট আছে, সেখানেও কোনো আইন তৈরি করা যাচ্ছে না। শহরে তো নয়, ট্যাক্স তো কেউ দেবেও না। তার ফলে গ্রে ওয়াটার একটা উদাহরণ, আরেকটা উদাহরণ হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, যেটা কয়েকটা শহরে, যেমন আমি জানি চেন্নাইতে আবশ্যিক হয়েছে নতুন বাড়ির যখন পরিকল্পনা হয়, কিন্তু কলকাতায় বোধহয় এখনো সেই নিয়ে কোনো নিয়ম কানুন নেই। কলকাতায় নিয়ম কানুন হয়েছে মাল্টি স্টোরিগুলোর ক্ষেত্রে, কিন্তু ওই সব রকম নিয়ম কানুনের মতোই আমাদের দেশের নিয়ম কানুন কিন্তু মেয়েদের সুরক্ষা থেকে শুরু করে জল ওয়াটার হারভেস্টিং নিয়ম কানুন আইন কিছু কম নেই কোনো জিনিসে। সবচেয়ে ভালো আইন মনে হয় আমাদের দেশে আছে, কিন্তু তা সত্ত্বেও ওই মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার আর জলের সবচেয়ে বেশি অপচয় আমাদের দেশে আছে। তো তার কারণে এটার ইমপ্লিমেন্টেশন নেই। তাহলে এটার জন্য একটা পলিটিক্যাল উইল লাগে, একটা সমাজের একটা রাজনৈতিক দায়িত্ববোধ লাগে, যে দায়িত্ববোধটা আমরা আমাদের সমাজে এখনো দেখতে পাচ্ছি না, এমনকি লকডাউনের সময়, করোনার সময়তেও দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে পলিটিক্যাল উইল, রাজনৈতিক দায়িত্ব, এই ব্যাপারগুলোতে সাধারণ নাগরিকের ব্যক্তি হিসেবে, গোষ্ঠী হিসেবে কি করণীয় আছে? কিছু কি করণীয় আছে, কিছু কি দায়িত্ব আছে? কারণ নয়তো ওই সামগ্রিক ছবিটা ভাবতে গিয়ে অনেক সময়, যেরকম আপনি বললেন, অনেক সময় মনে হয় যে কিচ্ছু হবে না, ছেড়ে দাও, কিচ্ছু হবে না। কিন্তু এই যে কিচ্ছু হবে না যে হতাশা, তার থেকে একদম সাধারণ লেম্যান নাগরিক হিসেবে বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে? নিশ্চয়ই রাস্তা আছে, এবং সেই রাস্তাটা সমাজই তো রাজনীতিবিদ তৈরি করে। হ্যাঁ, সমাজই তো রাজনীতিকে পাল্টায়, সমাজই তো তার মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে সমষ্টিগতভাবে এক একটা মতকে তৈরি করে। তো সেই মত দিয়ে সে এগিয়ে চলে, সে পাল্টায়। সে যদি বলে সমুদ্র বাঁচাবো, সে যদি বলে গাছ বাঁচাবো,
তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু সে যদি বলে যে ভাই আমার রাজনৈতিক পার্টি যখন ইলেকশনে আসবে তার স্লোগান থাকতে হবে যে ক্লাইমেট অ্যাকশন নিতে হবে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে, তা নাহলে আমি ভোট দেবো না। তাহলে এই যে সচেতনতার জায়গা, বা যে পার্টি বলবে যে জল আমি এইভাবে বাঁচাবো, আমি তাকে ভোট দেবো। তাহলে আমি যেভাবে আমার খাওয়া পড়া চাকরি এইগুলোকে একটা এজেন্ডা করতে পারি ভোটের বা রাজনীতির বা সমাজের আন্দোলনের, তেমনি ভাবে পরিবেশ অর্থাৎ যেটার মধ্যে আমরা বেঁচে আছি, যেটা আজকের ওই টেলিগ্রাফে বা টাইমস একটা লেখা পাঠিয়ে বেরিয়েছে, যে যেখানে বলা হচ্ছে এই ব্যবসায়ী বা এই কর্পোরেট নেতাদের বা রাজনৈতিক নেতাদের এটা বুঝতে হবে যে ইকোনমিটা হচ্ছে, অর্থনীতিটা হচ্ছে একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা সাবসেট। মানে এনভায়রনমেন্টটাকে আমি ধ্বংস করে ফেললাম, তাতে ইকোনমি বাঁচবে এটা ভাবার কোনো কারণ নেই। তার ফলে তারাও যদি একটু, এই নেতারা যদি বোঝেন, রাজনৈতিক নেতা শুধু নয়, এই বিজনেসের নেতা, কর্পোরেট নেতা, এরা যদি বিজ্ঞানীদের কথা শোনেন একটু, আমাদের দেশে তো বিজ্ঞানীদের কথা শোনার কোনো অভ্যেস কারণ নেই। বিজ্ঞানের থেকেই কিছু শোনা অ্যাকচুয়ালি খুব কমই আমাদের অভ্যেস আছে। হ্যাঁ, কিন্তু আপনি এই কথাটা যখন উঠলো, আপনি তো আন্তর্জাতিক যে ক্ষেত্র, বিজ্ঞানের ক্ষেত্র, তার সঙ্গে যুক্ত। বিজ্ঞানের কথা শোনার এই যে ব্যাপারটা, সেটা কি অন্যান্য দেশে আছে? খুব যে আছে এটা তো দেখতে পাওয়া যায় না, কারণ বিভিন্ন উন্নত দেশেও যে পরিমাণ পিছিয়ে পড়া আইডিয়া আছে যে আমরা মাস্ক পরবো না করোনার মধ্যে, এটা একটা বড় উন্নত দেশ করেছে। বা এখনো পর্যন্ত জেন্ডার ডিফারেন্স আপনি দেখতে পেয়েছেন করোনার যে পরিসংখ্যান আপনি বিভিন্ন দেশ উন্নত অনুন্নত তারা দিচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি যে মেয়েরা বেশি আক্রান্ত না ছেলেরা, ধনীরা বেশি আক্রান্ত না দরিদ্ররা? আমরা দেখতে পাচ্ছি এত মানুষ মারা যাচ্ছে। কোন মানুষ? কারা মানুষ? বস্তিতে থাকে না উঁচু বাড়িতে থাকে? পুরুষ না মহিলা? এই 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 যে একটা বৈজ্ঞানিক অ্যাটিটিউড, আমি একটা ডেটা দিলেও একটা বৈজ্ঞানিক অ্যাটিটিউড থাকবে, এটা তো আমাদের মধ্যে এখনো আসতে হবে। এটা তো বিজ্ঞানীদের মধ্যে তারা চেষ্টা করছেন সেটাকে ইনকালকেট করতে বা এটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে। কিন্তু এটা তো রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, বিভিন্ন বিজ্ঞান আন্দোলনের নেতাদের দায়িত্ব যে সমাজটাকে এইভাবে উজ্জীবিত করার, যে আরেকটা নতুন দর্শন আসছে, যে দর্শনটা যে না আমাদের খাওয়ার জন্য দরকার হলে আমরা সব গাছ কেটে ফেলবো, কয়লা শেষ করে ফেলবো, এরকম দর্শন নয়। যে আমাদের বাঁচার জন্য গাছ বাঁচাতে হবে, কয়লা বাঁচাতে হবে, জল বাঁচাতে হবে, এটা আরেকটা দর্শন। তাহলে এই নতুন দর্শনের জন্য উদ্বুদ্ধ যে রাজনৈতিক সামাজিক আন্দোলন, সেটা ভবিষ্যৎ, এবং সেটাই 20 বছরের ছেলে মেয়েদের করতে হবে, যারা 2050 অব্দি দেখবে, যারা 2100 অব্দি থাকবে, তাদের মতো করে পৃথিবীটাকে গড়বার জন্য তাদেরকে তো এই দায়িত্ব নিতেই হবে। তার মানে রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, তথাকথিত রাজনীতি, মানে সেটা সংসদীয় গণতন্ত্র হোক, যাই হোক, রাজনীতির ধারণাটা, সংজ্ঞাটা বদলাতে হবে। মানে রাজনীতি মানে শুধু শুধু কতগুলো পার্টিকে ভোট দিয়েই দায়িত্ব শেষ, সেই রাজনীতি আর চলবে না, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলছি। সামগ্রিকভাবে সেটা আসলে চলেও না। মানে অধিকাংশ মানুষ কিছু ক্ষেত্রে ভোটই দেয় না, আর ভোট দিলেও এই ধরনের পরিবর্তন করা যায় না, কারণ নতুন রাজনৈতিক মতকে তৈরি করা, যেটা একটা বড় সামাজিক গণ আন্দোলন করতে পারে, সেই জায়গাটাই হচ্ছে নতুন রাজনীতির জায়গা। পৃথিবীতে নানান ভাবে এইভাবে নতুন নতুন দল বা মত তৈরি হচ্ছে, ওরা যে সবসময় ভোটে দাঁড়াচ্ছে তাও নয়, কিন্তু তারা সমাজটাকে গঠন করতে চাইছে, সমাজটাকে উজ্জীবিত করতে চাইছে আরেকবার। এই যেভাবে আমরা সমস্ত জিনিসের কাছে স্যারেন্ডার করছি, সাইক্লোনের কাছে স্যারেন্ডার করছি, আমরা ওয়ার্মিং এর কাছে স্যারেন্ডার করছি, হিট ওয়েভ আসছে আমাদের লোকেরা মারা যাচ্ছে, বন্যা হচ্ছে আমাদের লোকেরা মারা যাচ্ছে, কোভিড হচ্ছে আমাদের লোকেরা মারা যাচ্ছে। তো এইরকম একটা সর্বনাশ, একের পর এক সর্বনাশের রোজ নামচার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর আমরা ভাবছি আমরা সুখে আছি, মলে বিক্রি হচ্ছে, গাড়ি বিক্রি হলো কিনা, ওখানে যুদ্ধ করবো কিনা কারোর সঙ্গে,
এইটা কি আমাদের আসলে একটা অভিমুখ সভ্যতার? হ্যাঁ, মানে সভ্যতার জ্বালানিতে পরিণত হবো কিনা আমরা কিছুদিনের মধ্যে ওই সিক্স এক্সটিংশনের মধ্যে দিয়ে, এটা যদি আমাদের কাছে সমস্যা থাকে, আমাদের এখনই প্রয়োজন একটা নতুন রাজনৈতিক সংজ্ঞা। আপনি যেভাবে বলছেন যে ভোট দেওয়ার রাজনীতি নয়, শুধু সমাজ পাল্টানোর রাজনীতি, সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টানোর রাজনীতিটা আজকে খুব জরুরি। সর্বনাশ যদি এড়াতে হয় তাহলে শুধু ভোট দেবার রাজনীতি নয়, সমাজ পাল্টানোর রাজনীতি আজ খুব জরুরি, বললেন সুব্রত। আগামী পর্বে সভ্যতার প্রকৃত অভিমুখ সম্পর্কে আরো এক বক্তার কাছে শুনব। শ্রোতাদের আবারও অনুরোধ, পর্বগুলি শেয়ার করুন, পরিবেশ সংরক্ষণের কাজে সামিল হন। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়।